সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে অর্থনৈতিক প্রভাব কেমন পড়েছে? এই ঘটনা সুরাহায় কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কি? প্রথমত আমরা একটু আগেই শ্রমিকদের সাথে কথা বলেছিলাম। শ্রমিক নেতারা যেটি বলছেন যে এখনো তাদের মধ্যে যেই বৈঠকটি হওয়ার কথা সেটি এখনো হয়নি, তবে আজকে সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রমিক প্রতিনিধিদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং যদিও সরকারের পক্ষ থেকে সেই বৈঠকের আগেই ধর্মঘট বা কর্মবিরতি যাই বলি না কেন সেটি প্রত্যাহারের জন্য আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সেরকম কোনো সিদ্ধান্ত শ্রমিকরা কিন্তু এখনো নেননি, অর্থাৎ ধর্মঘট এখনো চলছে। আর এর ফলে বা এই ধর্মঘটের কারণে মূলত শুক্রবার যে রাত 12টা থেকে যে এই ধর্মঘট শুরু হয়েছে সেটির ফলে যেটি এখনো পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী 16টি ঘাট, পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর, সেখানে কিন্তু পণ্য খালাস, বিশেষ করে বড় জাহাজ থেকে যে লাইটার জাহাজগুলোতে পণ্য খালাস এবং পরিবহন সেটি বন্ধ রয়েছে। আমরা বন্দরের পক্ষ থেকে যেই তথ্যটি পেয়েছি যে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অন্তত 25টি জাহাজে পণ্য আটকা পড়েছে এবং এই সমস্ত পণ্যের যে লাইটারিং কার্যক্রম, অর্থাৎ ছোট জাহাজে পণ্য স্থানান্তরের যে কার্যক্রম সেটি করা যাচ্ছে না। এতে দুই ধরনের সমস্যা প্রধানত তৈরি হচ্ছে। প্রথমত হচ্ছে এই সমস্ত জাহাজগুলোকে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে বন্দর সীমানায় থাকতে হবে। এতে যে সমস্ত শিপিং এজেন্ট বা আমদানিকারক যারা এই পণ্য আমদানি করেছেন তাদেরকে একটি নির্ধারিত মাসুল, অর্থাৎ প্রতিদিনের জন্য একটি মাসুল গুনতে হবে এবং এই মাসুলের সংখ্যাটি কিন্তু অনেক, অর্থাৎ প্রতিদিন আমরা যদি হিসাব করি কোনো জাহাজের ক্ষেত্রে 8,000 থেকে $12,000 পর্যন্ত তাদেরকে হয়তো এই মাসুল বা জরিমানাটি গুনতে হবে। আর দ্বিতীয় যেই সমস্যাটি প্রধানত দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাজারে পণ্য সরবরাহে একটি বড় ধরনের নেতিবাচক পদ্ধতি বা অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ বন্দরের বহির্নোঙরে যে সমস্ত পণ্য নিয়ে জাহাজগুলো অপেক্ষা আছেন সেই পণ্যগুলো যদি বাজারে বিশেষ করে যথাসময়ে সরবরাহ করা না যায় তাহলে কিন্তু পণ্য সরবরাহ ব্যবস্থায়ও একটি সমস্যা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা বলছেন। আর সামনে যেহেতু রমজান আসছে, এই সমস্ত জাহাজে কিন্তু রমজান কেন্দ্রিক পণ্য আমদানি হচ্ছে, বিশেষ করে ছোলা, বিভিন্ন ধরনের ডাল, চিনি, এই ধরনের পণ্য রয়েছে। আরেকটি হচ্ছে সার, অর্থাৎ এই মৌসুমে যে সার, বিভিন্ন রবি শস্যের মৌসুমে যে সার মাঠে ব্যবহার করা হয় সেই সারও কিন্তু সরবরাহ বিঘ্নিত হতে পারে, এরকম একটি আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে আমরা যেটি নৌযান শ্রমিকদের কাছ থেকে খবর পাচ্ছি যে তাদের যে 4 দফা দাবি, সেই দাবিতে তারা এখনো অনড় আছেন এবং বাংলাদেশের মোট 57টি ঘাটে প্রায় 10,11,265 মেট্রিক টন তাদের কিন্তু পণ্য নিয়ে বিভিন্ন লাইটারের জাহাজ বিভিন্ন জায়গায় আটকা পড়েছে বলে আমরা ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের পক্ষ থেকে জানতে পেরেছি। তো দ্রুত এই সমস্যার সমাধানে যে 4 দফা দাবি, বিশেষ করে যে এই ঘটনা, অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে সেখানে যদিও একজনের আটকের কথা বলছে, তবে শ্রমিকরা বলছেন যে এখানে পিছনে আরো বড় চক্রযুক্ত, কারণ শুধু একজন মানুষের দ্বারা এই ধরনের একটি হত্যাকাণ্ড ঘটিয়ে আবার জাহাজের ইঞ্জিন বন্ধ করে জাহাজটিকে এক জায়গায় অ্যাঙ্কর করে সে পালিয়ে যাওয়ার যে ঘটনা সেটি অনেকটাই অবিশ্বাস্য। সেজন্য তারা বলছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ একটি তদন্ত এবং যারা এখানে এই ঘটনার সাথে যুক্ত তাদের গ্রেপ্তার পূর্বক অন্যান্য যে ব্যবস্থাপনা বা বাকি যে 3 দফা দাবি সেগুলো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবারে সিরাজগঞ্জের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, সিরাজগঞ্জের আজকের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অর্থনৈতিক প্রভাব কেমন পড়েছে? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে। আমি যদি আপনাদেরকে দেখাই যে বাঘাবাড়ি নৌবন্দরে যে বিভিন্ন পণ্যবাহী যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলি কিন্তু বন্দরে থেমে রয়েছে এবং কালকে থেকে কিন্তু এই বন্দরে কোনো জাহাজ থেকে কোনো পণ্য নামানো হয়নি এবং এখান থেকে কোনো পণ্য সরবরাহ করা হয়নি। আমি কথা বলেছিলাম যারা নৌ পরিবহনের শ্রমিকের সাথে রয়েছে, তারা আসলে জানিয়েছেন যে এমভি আল বাখেরাতে তাদের যে 7 জন সহকর্মীকে হত্যা করা হয়েছে সেই যে সঠিক তদন্ত, সেই তদন্ত কাজ এবং এই প্রত্যেকটা পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং নৌপথে চাঁদাবাজি বন্ধ এবং নৌপথের সুরক্ষা যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই যে
অনির্দিষ্টকালের কর্মবিরতি, সেই কর্মবিরতি চলবে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি বাংলাদেশ নৌযান ফেডারেশনের শ্রমিক ফেডারেশনের সিরাজগঞ্জে যিনি আছেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল ওহাব মাস্টার, তিনি জানিয়েছেন যে আজকে তাদের একটি বৈঠক হওয়ার কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। সেই বৈঠকের পর আসলে তাদের সিদ্ধান্ত যাবে যে এই ধর্মঘট প্রত্যাহার হবে কি হবে না। তবে এখানে এই বন্দরে যে 20 থেকে 25টি জাহাজ রয়েছে, এর বাইরেও কিন্তু এই নারায়ণগঞ্জ এবং চিটাগাং থেকে আসা কিছু জাহাজ পেঁচাখোলায় এবং কাজিরহাটে আটকে আছে এই শ্রমিক ধর্মঘটের কারণে। এবং এখানে কিন্তু বিশেষ করে সার, জ্বালানি তেল, কয়লা এবং সিমেন্ট এই পণ্যগুলো আসে। এই পণ্যগুলো সরবরাহ না হওয়ার কারণে কিন্তু আসলে এখানে যে ঘাটে যে শ্রমিকগুলো আছে 300 শতাধিক শ্রমিক তারাও কিন্তু বেকার হয়ে গেছে। পাশাপাশি প্রায় 1 শতাধিক ট্রাক আছে যে ট্রাকগুলি পণ্যগুলো নিয়ে উত্তরবঙ্গের 16 জেলা আসলে এখানকার পণ্যগুলো সরবরাহ করা হয়, সেই ট্রাকগুলো বন্ধ রয়েছে। পাশাপাশি যারা ঘাটি যারা তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে শ্রমিকরা বলছে যে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনো পণ্য উঠানামা এখানে করতে দিবে না। এবং এই কারণে কিন্তু আসলে এই শাহজাদপুর বাঘাবাড়ি নৌবন্দর একটি অচল অবস্থা দেখা দিয়েছে। এবং এখানে আমরা কথা বলেছিলাম যে তেল কোম্পানি রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, সরকারি যে প্রতিষ্ঠানগুলো, তারা বলেছে যে শুক্রবার এবং শনিবার আসলে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকে উত্তরবঙ্গে। রবিবার থেকে তেল সরবরাহ শুরু হবে এবং তাদের যে 3টি ডিপোতে তেল মজুত রয়েছে সেটি পর্যাপ্ত রয়েছে। যদি এই ধর্মঘট আরো বেশি দিন চলে তখন কিন্তু আসলে এখানে তেলের সংকট দেখা দিয়ে। পাশাপাশি সার উত্তোলন না করা হলেও কিন্তু আমরা দেখেছি বাফার গুদামে সার রয়েছে এবং সেখান থেকে সার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছে। রবি শস্যের যে সারগুলো প্রয়োজন সেই সারগুলো যাচ্ছে। যদি এরকম আরো কয়েকদিন চলতে থাকে সেক্ষেত্রে উত্তরবঙ্গের তেল এবং সারের সংকট দেখা দিতে পারে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত বন্দরে যদিও কর্মবিরতি চলছে, কিন্তু এর যে প্রভাব উত্তর অঞ্চলে পড়া, সেই উত্তর অঞ্চলে কিন্তু এর প্রভাব এখনো পড়েনি। নৌ শ্রমিকদের কর্মবিরতির বিষয়ে চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।